গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি, রেহাই পাননি আশ্রয় শিবিরের বাসিন্দারাও, নিহত ২৯, থমকে আছে যুদ্ধবিরতির অগ্রগতি, মানবিক সহায়তায় অবরোধ বাড়াতে চায় ইসরায়েল। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবন্ধে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব পুতিনের, বৈঠকে বসতে রাজি জেলেনস্কিও, ট্রাম্পের হুঁশিয়ারির পরই সুর নরম দুই নেতার। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি, চীনের প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের প্রধান উপদেষ্টা, দোহায় লাল গালিচা সংবর্ধনা, 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার এবং জ্বালানি সহযোগিতা। এবং মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। শতবর্ষ পর ভ্যাটিকানের বাইরে রোমে সমাহিত হচ্ছেন প্রথম কোনো শীর্ষ ধর্মগুরু, বিশ্ব নেতাদের শোক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকের ওপর নির্বিচার বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সোমবার ভোর থেকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ২৯ জন। রেহাই পাননি আশ্রয় শিবিরের বাসিন্দারাও। যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তায় অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। যুদ্ধবিরতির বিষয়ে নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনার কথা জানিয়েছে হামাস। গাজা যেন নরক যন্ত্রণার আরেক নাম। উপত্যকাটির চারপাশে ধ্বংসস্তূপ, রক্ত আর স্বজন হারানোর আর্তনাদ। স্থানীয় সময় সোমবার ভোর থেকে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেইর আল বালাহ, বুরেইজ শরণার্থী শিবির, জেইতুন কোনো এলাকায় রেহাই পায়নি। বাড়িঘর, বাজার, এমনকি অ্যাম্বুলেন্স আর উদ্ধারকর্মীর ওপরও চালানো হয় মুহুর্মুহু হামলা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, উপত্যকাটি ছেড়ে বাসিন্দারা অন্য দেশে যাচ্ছে এমন ভুয়া প্রচার চালাচ্ছে ইসরায়েল। গুজব ছড়ানো হচ্ছে ইসরায়েলের রামন বিমানবন্দর দিয়ে অন্য দেশে যাওয়া যাবে। এর পেছনের উদ্দেশ্য গাজা সিটি জনশূন্য করা। এদিকে সোমবারই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজার উত্তর, দক্ষিণ এবং এর বাইরেও হামাসকে তাড়া করা হবে। অঞ্চলটি পুরোপুরি আলাদা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তা কর্মসূচিতে অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠছে ইসরায়েলি মন্ত্রিসভায়। এর মধ্যেই ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের দাবি উঠেছে। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু আলাপ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র, যেখানে প্রাধান্য পাবে যুদ্ধবিরতি, ইরান ইস্যু ও বন্দিমুক্তি। নাদিম মারজান, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক মঞ্চে দ্বিতীয় মেয়াদের শুরুতেই তার নজর মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাতের সফরে গড়ে তুলতে চাইছেন কৌশলগত, কূটনৈতিক এবং বাণিজ্যিক এক ত্রিমাত্রিক জোট। বিশেষজ্ঞদের মতে ইরান বিরোধী জোট তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ রাখতে মুখিয়ে আছে ট্রাম্প প্রশাসন। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরেই প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও প্রথম আন্তর্জাতিক সফরে তার গন্তব্য রিয়াদ, দোহা, আবুধাবি। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির খেলা শুরু করতে যাচ্ছেন ট্রাম্প? ওয়াশিংটনের মতে এই তিনটি রাজধানী এখন নতুন বৈশ্বিক বাস্তবতায় মার্কিন স্বার্থের পরিণত কেন্দ্র। আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ঘনিষ্ঠতা সেই দেশগুলোর সঙ্গে যারা এখন কেবল জ্বালানির উৎস নয়, বরং প্রযুক্তি, বিনিয়োগ, মানবিক কূটনীতি ও আঞ্চলিক ভারসাম্যে কার্যকর ভূমিকা রাখছে। সূত্র জানায়, আগামী মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা। ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে, আবার একই সাথে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও। উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের এই ঘনিষ্ঠতা কেবল নিরাপত্তার জন্য নয়, জ্বালানি বাজারে স্থিতিশীলতা, উচ্চ প্রযুক্তি খাতে অংশীদারিত্ব গড়ার এবং প্রতিরক্ষার খাতে যৌথ সহযোগিতার ভিত্তি তৈরি করাও এই পরিকল্পনার অংশ। for stopping
Iran, very simply, from having a nuclear weapon. They can't have a nuclear weapon. বিশ্লেষকরা বলছেন এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকে পাকাপোক্ত করা। পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে চান ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে গাজায় চলমান সংঘাতের ভেতরেও আব্রাহাম অ্যাকর্ডসের দ্বিতীয় অধ্যায় শুরু করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্ভাব্য সম্পর্ক উন্নয়নে কাতার ও সংযুক্ত আরব আমিরাত নির্ধারকের ভূমিকা পালন করতে পারবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রের কোম্পানির উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ প্রবাহকে উৎসাহ দেয়া এ সফরের সুস্পষ্ট লক্ষ্য হতে পারে। তারা আরও জানান, ট্রাম্পের কাছে পররাষ্ট্রনীতি কখনোই শুধু নীতিকথা নয়, এটি ব্যবসার মতো, যেখানে লাভ, প্রভাব ও উপস্থিতি মুখ্য। পারস্য উপসাগরের দেশগুলো তাই এখন শুধু মিত্র নয়, মার্কিন অর্থনীতির সম্ভাব্য পৃষ্ঠপোষকও। রাজনৈতিকভাবে এই সফর ট্রাম্পের জন্য দ্বিমুখী কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে তিনি বিশ্বকে দেখাতে চান যুক্তরাষ্ট্র এখনও বৈশ্বিক নীতি নির্ধারণে সক্ষম, অন্যদিকে নিজের ঘরোয়া ভোটারদের দেখাতে চান তিনি একজন শক্তিশালী বিশ্ব নেতা, যিনি জানেন কিভাবে কূটনীতি আর ব্যবসা একসঙ্গে চালাতে হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 3 বছর পর যুদ্ধবিরতির সুযোগে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিলেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বেসামরিক স্থাপনার হামলা বন্ধের জন্য আলোচনায় বসতে রাজি কিয়েভ। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শুধু ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছে রাশিয়া। ইস্টার সানডে উপলক্ষে রাশিয়া ঘোষিত 30 ঘন্টার যুদ্ধবিরতি শেষে সোমবার ফের শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এদিন 20 মিনিটের ব্যবধানে কুর্স্ক ও বেলগরদে শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করে রাশিয়া। আর ইউক্রেনের দাবি 96 রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে 42টি ভূপাতিত করেছে তারা। এছাড়া 24 ঘন্টায় সম্মুখ যুদ্ধ হয়েছে অন্তত 96টি। এমন সংঘাতের মধ্যেই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 3 বছরের যুদ্ধাবস্থার মধ্যে পুতিনের এমন প্রস্তাব এবারই প্রথম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, মস্কো সবসময় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানায়। এ সময় কিয়েভের পক্ষ থেকেও একই ধরনের মনোভাব প্রত্যাশা করেন তিনি। পুতিনের এমন বক্তব্যের পরে ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট যেহেতু বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে কথা বলেছেন, সেহেতু তিনি দ্বিপাক্ষিক ও শান্তিপূর্ণ আলোচনার কথাই বুঝিয়েছেন। পুতিনের বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে প্রস্তুত কিয়েভ। লন্ডনে আসন্ন বৈঠকের মূল লক্ষ্যই হবে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ানো। সেখান থেকেই স্থায়ী শান্তির ভিত্তি গড়ে তুলতে হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দুই পক্ষের মধ্যে এখনও সরাসরি আলোচনা হয়নি। শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সম্প্রতি মধ্যস্থতা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেনকে চাপে ফেলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের প্রথম দিনেই গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তৎপরতার মধ্যে ভ্যান্সের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদীর বাসভবনে দুই নেতার বৈঠকে আলোচনা হয়েছে চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও। লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় ভ্যান্সকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। সফর সঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স ও 3 সন্তান। ভ্যান্সের এই সফর এমন সময় যখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর 26% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও তা আপাতত 90 দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি।
প্রথম দিনই প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে জেডি ভ্যান্সের এই সফর কতটা ফলপ্রসূ হয় তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। নানা কৌশলে বিশ্ববাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সীমিত করতে চাপ দিচ্ছে দেশটি। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধের উত্তেজনা নতুন করে ছড়িয়েছে বিশ্ব বাণিজ্য অঙ্গনে। সম্প্রতি বার্তা সংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড় চাওয়া দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর্থিক নিষেধাজ্ঞাও। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতি পাল্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার বিষয়ে বিভিন্ন দেশকে সতর্ক করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বলছে, চীন দৃঢ়ভাবে এমন যে কোনো চুক্তির বিরোধিতা করবে যা চীনের স্বার্থের ক্ষতি করে এবং প্রয়োজনে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দেশটি তাদের নিজস্ব অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং অন্যান্য দেশের সঙ্গে সংহতি জোরদার করতেও ইচ্ছুক। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যেসব দেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলো বিনিয়োগ, শিল্প অবকাঠামো, প্রযুক্তিগত জ্ঞান এবং ভোগের ক্ষেত্রে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করে মেনে নেবে না। বরং যুক্তরাষ্ট্র তথাকথিত সমতার নামে সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করছে এবং সব দেশকে পারস্পরিক শুল্ক আলোচনায় বসতে বাধ্য করছে বলেও অভিযোগ চীনের। চলতি মাসের শুরুতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছিলেন, ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় বসতে প্রায় 50টি দেশ যোগাযোগ করেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। 4 দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 9:45টার দিকে তিনি দোহায় পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাখরু। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ এবং জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দোহায় আর্থনা সম্মেলনের পাশাপাশি সাইড লাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন ডক্টর ইউনূস। স্থানীয় সময় সোমবার রাত 9:45টার দিকে কাতারের রাজধানী দোহার হামাদ বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট। এরপর তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাখরু। এর আগে কাতার আমিরের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আমরা দুটো বিষয়ে এটার উপরে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয়, মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। ক্রাইসিসের উপরে একটা বড় প্রেস সচিব জানান, কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো দিয়ে অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর আধ্যাত্মিক অভিভাবক পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ জানিয়েছে ভ্যাটিকানের চিকিৎসক দল। মৃত্যু সনদে বলা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন তিনি। 100 বছরের প্রথা ভেঙে পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স বাসিলিকার পরিবর্তে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজরে বাসিলিকায়। 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ এবং দস্তার কফিনে সমাহিত করা হবে তাঁকে। শান্ত বিমর্ষ সেন্ট পিটার্স স্কয়ার, সাদা পতাকার নিচে প্রার্থনায় মগ্ন শত শত মানুষ। ভ্যাটিকানের ঘোষণায় জানা যায়, স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণার পর পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। মাত্র 5 সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর ভ্যাটিকানের চিকিৎসক দল জানিয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন এই আধ্যাত্মিক নেতা। পোপের মৃত্যুতে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ভারত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স, ব্রাজিল, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, মিশর, ইথিওপিয়া, তিব্বত এমনকি ইরান পর্যন্ত শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। কেউ কেউ তাকে শান্তির দূত হিসেবেও আখ্যা দিয়েছেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, গত 100 বছরের মধ্যে 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস। তার ইচ্ছে মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকা নয়, রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় হবে শেষ শয্যা। দীর্ঘ 12 বছরের শাসনকালে ক্যাথলিক চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি থেকে শুরু করে নারীর অধিকার, অভিবাসী সুরক্ষা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিতর্কিত সিদ্ধান্তে বারবার শিরোনামে ছিলেন পোপ ফ্রান্সিস। নাদিম মারজান, সময় সংবাদ। পোপের মৃত্যুর পর থেকেই ভ্যাটিকানে শুরু হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। ফিশারম্যান রিং ভাঙা থেকে শুরু করে কালো ধোঁয়া, সাদা ধোঁয়ার নানা ঐতিহাসিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পোপ বেছে নেন ক্যাথলিকরা। স্থানীয় সময় সোমবার 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পরেই শুরু হয় নতুন এক পর্ব, যা শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক এবং সাংগঠনিকভাবে জড়িয়ে আছে প্রাচীন প্রথার সঙ্গে। প্রথম আনুষ্ঠানিকতাটি সম্পন্ন করেন ক্যামেরলেনগো, ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল। তার সামনে পোপের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন চিকিৎসক। এক সময় প্রচলিত ছিল ক্যামেরলেনগো পোপের কপালে রূপার হাতুড়ি দিয়ে 3 বার আঘাত করে তার নাম ধরে ডাকতেন। প্রতিউত্তর না পেলে ঘোষণা হতো মৃত্যু। বর্তমানে এ আচার না থাকলেও ক্যামেরলেনগোর দায়িত্ব অপরিবর্তিত। তিনি সিল করে দেন পোপের ব্যক্তিগত কক্ষ, ভেঙে ফেলেন ফিশারম্যান রিং, যেটি দিয়ে পোপ সিল করতেন আনুষ্ঠানিক দলিল। পোপের মৃত্যু থেকে পরবর্তী পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সময়টিকে বলা হয় সেদে ভাকান্তে, যার অর্থ সিংহাসন শূন্য। এই সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব নেয় কার্ডিনালদের একটি দল, তবে তারা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না। এ সময় বিশ্বের সব কার্ডিনালকে ভ্যাটিকানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। সময় দেয়া হয় 15 থেকে 20 দিন পর্যন্ত। এরপর সিস্টাইন চ্যাপেলে শুরু হয় পোপ নির্বাচনের সবচেয়ে গোপনীয় ও ঐতিহাসিক প্রক্রিয়া, কনক্লেভ। পিটার এদ্রো, লুইস আন্তোনিও, পিয়েত্রো প্যারোলিন সহ মোট 8 জন প্রার্থী আছেন এবারের কনক্লেভের তালিকায়। 80 বছরের নিচে বয়স এমন সব কার্ডিনালই কেবলমাত্র ভোট দিতে পারেন। বাইরের কোনো প্রভাব যেন নির্বাচনে না পড়ে, সে লক্ষ্যে প্রত্যেক ভোটের আগে গোপনীয়তা রক্ষা করার শপথ করেন তারা। একাধিক ধাপে ভোট হয় পোপ নির্বাচনে। প্রত্যেক ধাপে 2/3 ভোট না পেলে কেউ পোপ নির্বাচিত হন না। জ্বালিয়ে দেওয়া হয় ব্যালট। চিমনি দিয়ে উঠে আসে কালো ধোঁয়া, যা বিশ্ববাসীকে জানিয়ে দেয় এখনো পোপ নির্বাচিত হননি। কোনো প্রার্থী 2/3 ভোট পেলেই বদলে ফেলা হয় চিমনির ধোঁয়ার রং। শুভ্র সাদা ধোঁয়া বিশ্বকে জানান দেয় নতুন পোপ নির্বাচিত হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্ব গ্রহণ করছেন কিনা। সম্মতি জানালে তিনি বেছে নেন নতুন একটি নাম। পরে তাকে পরানো হয় পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক। এরপরই একজন জ্যেষ্ঠ কার্ডিনালের কণ্ঠে আসে ঐতিহাসিক সেই ঘোষণা, হাবেমুস পাপাম, আমাদের একজন পোপ হয়েছে। শুরু হয় নতুন পন্টিফের যাত্রা, আর ভ্যাটিকান ফিরে যায় তার চিরাচরিত ছন্দে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অভিযোগে বলা হয়, $220 কোটি ফেডারেল তহবিল স্থগিতের সিদ্ধান্ত শুধু প্রতিশোধমূলক নয়, বরং সংবিধানের সরাসরি লঙ্ঘন।
এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ভারত এবং চীনের শিক্ষার্থীরা। নিউ হ্যাম্পশায়ারের আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত কয়েকজন ভারতীয় এবং চীনা শিক্ষার্থী। সম্প্রতি ভর্তি নীতি, নিয়োগ প্রক্রিয়া ও তাদের রাজনৈতিক অবস্থান সরকারের অধীনে আনতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার ওই আবদার সরাসরি নাকচ করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর এতেই চটে যান মার্কিন প্রেসিডেন্ট। ক্ষুব্ধ হয়ে গেল সপ্তাহে বিশ্ববিদ্যালয়টির $220 কোটি তহবিল স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে সিদ্ধান্ত থেকে সরে না আসলে করমুক্ত সুবিধা বাতিলেরও হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থানেও নিজেদের নীতিতে অটল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তহবিল আটকে দেয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠান। আদালতে দায়ের করা মামলায় বলা হয়, মার্কিন সরকারের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। ট্রাম্পের এসব পদক্ষেপকে মর্জিমাফিক ও বেআইনি বলেও আখ্যায়িত করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, গত বছর গাজা যুদ্ধের বিরুদ্ধে মার্কিন ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনগুলোতে ব্যাপক মাত্রায় ইহুদি বিদ্বেষ ছিল। তবে হার্ভার্ড বলছে, সরকার আন্দোলন বন্ধ করার নামে তাদের মেডিকেল ও টেকনোলজিক্যাল গবেষণার ফান্ডই আটকে দিয়েছে, যার সঙ্গে ইহুদি বিদ্বেষের কোনো সম্পর্কই নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও হার্ভার্ডের এই সংঘাত কেবল একটি বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ে নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের লড়াই। এদিকে নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালতে মামলা করেছেন 3 ভারতীয় ও 2 চীনা শিক্ষার্থী। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন কোনো পূর্ব নোটিশ ছাড়াই একতরফাভাবে হাজার হাজার শিক্ষার্থীর F1 ভিসা বাতিল করছে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের আর্থিক, একাডেমিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ তাদের। কাকুলি আখতার, সময় সংবাদ। ট্রাম্পের চড়া শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন নাগরিকদের জীবনযাত্রায়। নামি দামি ব্র্যান্ড রেখে তারা ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড পণ্যের দোকানগুলোয়। ব্যবসায়ীদের ধারণা, আগামী দিনগুলোতে পোশাকের দাম আরও বাড়বে। এতে এগিয়ে যাবে সেকেন্ড হ্যান্ড পোশাক শিল্প আর পিছিয়ে পড়বে ব্র্যান্ড। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে টালমাটাল বিশ্ব বাণিজ্য। ভুগছেন খোদ মার্কিন নাগরিকরাও। বাড়তি শুল্ক আরোপে দেশটির বাজারে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, যা দিন দিন মার্কিনদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাক বাদ দিয়ে তারা ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড পোশাকের দিকে। আমার একটি সন্তানের বয়স 10 বছর এবং আরেকজনের বয়স প্রায় 2 বছর। জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি, যেমন কাপড়, ডাইপার, খাবার, সবকিছুরই দাম বেশি। তাই সাশ্রয় করতে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস বেছে নিচ্ছি। দেশটির ব্যবসায়ীরা বলছেন, বাড়তি শুল্কের চাপে নিত্যপণ্য সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্র্যান্ড শিল্প মন্দার দিকে যাচ্ছে। দাম তুলনামূলক কম হয়, সাধারণ মানুষও ছুটছেন সহনীয় দামের পণ্যের দোকানগুলোতে। তাই সেকেন্ড হ্যান্ড পোশাক খাতে অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে। মার্কিন প্রতিষ্ঠান আর্কাইভের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা এমিলি গিটিন্স বলেন, দাম বাড়লে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এমন পরিস্থিতি চলতে থাকলে এসব নামি দামি ব্র্যান্ডের ব্যবসা বাজার প্রতিযোগিতায় পিছিয়ে যাবে। বিপরীতে এগিয়ে যাবে সেকেন্ড হ্যান্ড পোশাক খাত। বেশিরভাগ পণ্যের সাথে যুক্ত শুল্ক এই সমস্ত ব্র্যান্ডের খরচ বাড়িয়ে দেবে এবং আগামী সপ্তাহগুলোতে দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। গেল 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প প্রশাসন। পরে তা 90 দিনের জন্য স্থগিত করা হয়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। 1 বছরের ব্যবধানে ইতালি থেকে বাংলাদেশে 181 মিলিয়ন ইউরোর বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার বিপরীতে ইউরোর বিনিময় হার বেশি হয় চাকরিজীবীদের মধ্যে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো হয়েছে 1348 মিলিয়ন ইউরো। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 2002 সালের জানুয়ারিতে ইতালি সহ ইউরোপের 12টি দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইউরোর প্রচলন। ওই সময় 1 ইউরোর বিনিময় হার ছিল বাংলাদেশি মুদ্রায় 80 টাকারও কম। তা এখন বেড়ে 141.55 টাকায় দাঁড়িয়েছে। ইউরোর বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময় হার কমলেও বেড়েছে ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর প্রবণতা, যা আগামীতেও ধরে রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রবাসীরা সাশ্রয়ী করে হলেও বাংলাদেশে অধিক হারে রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্সও দিন দিন বেড়ে যাচ্ছে। সবাই বাংলাদেশে টাকা পাঠিয়ে খুব খুশি। আমরা সবাই তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি এবং সবাই পাঠাবে, কারণ এখন রেট যেভাবে ভালো চলতেছে সবাই হ্যাপি। ন্যাশনাল এক্সচেঞ্জের কোম্পানির পক্ষ থেকে আমি আশা করতেছি যে আরও
রেমিটেন্সের প্রভাব এভাবে অব্যাহত থাকবে। 2023 সালের তুলনায় ইতালি থেকে গত বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 181 মিলিয়ন ইউরোরও বেশি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর মোট রেমিটেন্স পাঠানো হয়েছে 1348.20 মিলিয়ন ইউরো। ওই বছরের প্রথম 3 মাসের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স পাঠানো হয়েছে 91 মিলিয়ন ইউরোর বেশি। প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণে ব্যবসায়ীরা বাংলাদেশে প্রয়োজনীয় রেমিটেন্স পাঠাতে ব্যর্থ হলেও চাকরিজীবীরা বিনিময় হার বৃদ্ধির কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। ভারতের ঝাড়খণ্ডে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে রাজ্যের বোকারো জেলার পরস্পরের বন্দুকযুদ্ধ হয়। এই সময় মাওবাদীদের এক নেতাসহ অন্তত 8 জন নিহত হন বলে দাবি করে পুলিশ। নিহত এই নেতার মাথার দাম ছিল 1 কোটি রুপি। এছাড়া এদিন ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী বিরোধীদের আত্মসমর্পণ অথবা সর্বাত্মক হামলার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করেন। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের আসাম মেঘালয় সীমান্তের বার্নিহাট। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQER-এর করা তালিকায় শীর্ষে উঠে এসেছে শহরটির নাম। দূষণের কারণে শ্বাসকষ্ট, চোখের চুলকানি এবং ত্বকের সমস্যায় ভুগছেন শহরটির হাজার হাজার মানুষ। IQER-এর তথ্য মতে 2024 সালে বার্নিহাটের বাতাসে PM2.5-এর বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে 128.2 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার 25 গুণেরও বেশি। ভারতের আসাম মেঘালয় সীমান্তের বার্নিহাট শহরের মেয়ে সুমাইয়া আনসারি। 2 বছর বয়সী সুমাইয়া বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিল। মার্চে তাকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দিতে হয়। 2 দিন হাসপাতালে থাকার পর ছাড়া পায় সে। শ্বাস লেনে কে লিয়ে তকলিফ হোতা হ্যায়, কফ জাম হোতা হ্যায়, খাসি হোতা হ্যায়। এই শহরের অনেক বাসিন্দাই সুমাইয়ার মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। উচ্চ মাত্রার দূষণের কারণে এমনটা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আসাম ও মেঘালয় সীমান্তবর্তী শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত হলেও এখানে দূষণের মাত্রা ভয়াবহ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER-এর তথ্য মতে 2024 সালে বার্নিহাটের বাতাসে PM2.5-এর বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে 128.2 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার 25 গুণেরও বেশি। PM2.5 হলো অতি সূক্ষ্ম কণা, যা শ্বাসনালীতে ঢুকে হৃদরোগ সহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দিতে পারে। সরকারি তথ্য অনুযায়ী ওই অঞ্চলে 2022 সালে শ্বাসতন্ত্রের সংক্রমণের রোগী ছিল 2082 জন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 3681 জনে। চিকিৎসকরা জানান, প্রতিদিন প্রায় 90% মানুষ হাসপাতালে যান শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষাক্ত বাতাসে ত্বকে চুলকানি হয়, চোখ জ্বালাপোড়াও করে। এমনকি ফসলের ক্ষতির পাশাপাশি রোদে জামা কাপড় শুকানো কষ্টকর হয়ে উঠেছে। এতিয়া নতুনকৈ এটা ফেক্টৰী হৈছে ইয়াতে। এইটো ফেক্টৰীয়ে মানে একদম মানে ঘৰতো থাকিব নোৱাৰা এনেকুৱা অৱস্থা হৈছে। কালি চালি পৰি মানে খেতিতো নহবই, পান চান তাম্বুল তাম্বুল সবজি একো নহয়, এইটো কোম্পানির কালি পরিবই। এদিকে শহরটির অবস্থান 2 রাজ্যের সীমান্তে হওয়ায় সমস্যার সমাধান কঠিন হয়ে পড়েছে। এক রাজ্য অন্যটির ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেন সরকারি কর্মকর্তা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার জাভা উপকূলে সাগরে ডুবতে থাকা নিজের বাড়ি রক্ষায় গত 20 বছর ধরে এক নারী রোপণ করছেন ম্যানগ্রোভের চারা। ঘরে পানি ঢুকে যাওয়ায় প্রতিবেশীরা সব চলে গেলেও জীবনের সঙ্গে যুদ্ধ করে তিনি বসবাস করছেন সেখানেই। আশা, একদিনেই ম্যানগ্রোভ রক্ষা করবে সাগরে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা তার বাড়িকে। জলবায়ু পরিবর্তনের মুখোমুখি দাঁড়ানো বিশ্বের কোটি মানুষের প্রতিচ্ছবি বনে গেছেন ইন্দোনেশিয়ার নারী পাসিজা। সমুদ্রের পানিতে যেন ভাসছে বাড়িটি, পাশে বেঁধে রাখা নৌকা। কিছুটা দূরে পরিত্যক্ত অবস্থায় আরো কয়েকটি ঘর। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চলে গেছেন প্রতিবেশীরাও। তবে নিজের মাথা গোজার ঠাঁই না ছাড়তে লড়াই করছেন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর উপকূলীয় এলাকার নারী পাসিজা।
প্রতিদিন বুক সমান পানিতে নেমে ম্যানগ্রোভ চারা রোপণ করেন পাসিজা। জীবনের ঝুঁকি নিয়ে 20 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন তিনি। প্রতি বছর রোপণ করছেন 15,000 চারা। আশা পানিতে ভেসে যাওয়ার হাত থেকে এই ম্যানগ্রোভ রক্ষা করবে তার ঘরকে। জোয়ারের পানি ঢোকে ঢেউয়ের মতো, একেবারে নয়, খুব ধীরে ধীরে। পানি বাড়তে শুরু করার পর আমি বুঝলাম আমাকে ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে, যাতে এগুলো ছড়িয়ে বাড়িটাকে সুরক্ষা দেয়, পাখিদেরও আশ্রয় দেয়। এগুলো আমাদের খুব উপকারে এসেছে। একসময় বাড়ির আশেপাশে ধান, কচু, আলু, মরিচ, চীনাবাদাম চাষ করতেন পাসিজা। তবে এখন আর চাষের জন্য জমি নেই, সব চলে গেছে পানির নিচে। পরিবারের জন্য তাই পাসিজাকে কিনে খেতে হয় খাবার। ছেলের মাছ বিক্রির অর্থ দিয়ে চলে সংসার। একা থাকার কষ্ট এখন কষ্ট নয়, এখানেই থাকতে চাই, ঘরটা ছেড়ে থাকতে পারি না। উপকূল রক্ষায় 700 কিলোমিটার দীর্ঘ সি ওয়াল বা দেয়াল নির্মাণের কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া সরকার। তবে ততদিনে পাসিজার ঘর হয়তো গ্রাস করে নেবে সাগর। জলবায়ু পরিবর্তনের মুখোমুখি দাঁড়ানো বিশ্বের কোটি মানুষের প্রতিচ্ছবি হয়ে রয়ে যাবেন পাসিজা। 125 বছরে পদার্পণ করল নিউ ইয়র্ক অটো শো। ঐতিহাসিক মাইল ফলকে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী এই মোটর প্রদর্শনীর এবারের আসরে একদিকে রয়েছে ক্লাসিক এবং ভিন্টেজ গাড়ির শতবর্ষের সংগ্রহ, অন্যদিকে উন্মোচিত হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির অত্যাধুনিক গাড়ির মডেল। জেভিস সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী শুধু গাড়ির প্রযুক্তি নয়, তুলে ধরেছে সময়ের বদল, নকশার বিবর্তন আর বৈদ্যুতিক গাড়ির বিপ্লব। চলতি মাসের 18 তারিখ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 27 তারিখ পর্যন্ত। ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থেকে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক অটো শো এবার উদযাপন করছে তার 125তম বর্ষপূর্তি। 1900 সালের প্রথম শোতে অংশ নিয়েছিল 69টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। স্টিম, গ্যাস এবং পেট্রোল 3 ধরনের যানই তখন ছিল প্রদর্শনীতে। কিভাবে মানুষ 4 চাকার উপর ভর করে ভবিষ্যতের দিকে এগোচ্ছে তা দেখতে সে সময় 50,000 মানুষ ভিড় জমিয়েছিলেন প্রদর্শনীতে। শতাব্দী পেরিয়ে আজ সেই প্রদর্শনী রূপ নিয়েছে আধুনিক প্রযুক্তির মহাযজ্ঞে, যেখানে অংশ নিচ্ছে শীর্ষ বৈশ্বিক গাড়ি নির্মাতারা। নিউ ইয়র্কের জ্যাকব জেভিস সেন্টারে এবারকার আয়োজন বিশাল। 10 লাখ স্কোয়ার ফিট জুড়ে তৈরি হয়েছে প্রযুক্তি নির্ভর অটো জোন। এবারের মূল আকর্ষণ 2026 সালের জন্য উন্মোচিত নতুন মডেলগুলো। হুন্দাই প্যালিসেড, কিয়া K8, সাবরু আউটব্যাক, ট্রেইল সিকার আর একেবারে নতুন ইভি সোলটেরোর আত্মপ্রকাশ হয়েছে এই মঞ্চ থেকেই। প্রতিটি গাড়িতেই থাকছে স্মার্ট কানেক্টিভিটি, উন্নত ব্যাটারি রেঞ্জ এবং উন্নত মানের ড্রাইভিং অ্যাসিস্ট প্রযুক্তি। শুধু প্রদর্শনীই নয়, দর্শনার্থীরা চড়তেও পারছেন রাইড ট্র্যাকে রাখা কিছু গাড়িতে, যা দিচ্ছে ভবিষ্যতের ড্রাইভিং অভিজ্ঞতা। এবারের শোতে শিশুদের জন্য রয়েছে ফিউচার অফ ড্রাইভিং কর্নার, যেখানে তারা খেলার ছলে শিখছে গাড়ির নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে। গাড়ির পাশাপাশি এবার বিশেষ আয়োজন ছিল এর ইতিহাস নিয়ে। প্রদর্শনীতে রাখা হয়েছে 100 বছরের পুরানো ক্লাসিক আর ভিন্টেজ মডেল। ক্যাডিলাক থেকে শুরু করে ফোর্ড, ল্যাম্বরগিনি থেকে মার্সিডিজ, প্রতিটি যুগের গাড়ি যেন হয়ে উঠেছে টাইম মেশিনের দরজা। প্রদর্শনীর এক কোণ জুড়ে রয়েছে ছবি, নথি আর পুরানো পোস্টার, যেগুলো দেখলে বোঝা যায় কিভাবে এক এক দশকে প্রযুক্তি পাল্টেছে, গাড়ি পাল্টেছে, কিন্তু মানুষের গাড়ির প্রতি টানটা থেকে গেছে একই রকম। প্রযুক্তির পরিবর্তনের মূল ফোকাস এখন বৈদ্যুতিক গাড়ি, স্বচালিত প্রযুক্তি আর কানেক্টিভিটির দিকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্মার্ট সেন্সরের ব্যবহারও বাড়ছে দ্রুত গতিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মিশরীয়দের বসন্ত উৎসবের সঙ্গে হেরিং নামের মাছটি জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। বিশেষ মাছটি হয়ে উঠেছে দেশটির শাম এর নসিম উৎসবের মূল আকর্ষণ। হেরিং শুধু একটি ঐতিহ্যবাহী খাবার নয়, বরং এটি মিশে আছে মিশরীয় সংস্কৃতিতেও। তাই উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। মিশরীয়দের কাছে বসন্ত মানেই হেরিং মাছ। হেরিং শুধু একটি ঐতিহ্যবাহী খাবার নয়, বরং এটি মিশে আছে মিশরীয় সংস্কৃতিতেও। তাই শাম এল নসিম উৎসবকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে মিশরের দোকানগুলোতে। হেরিং মাছটি কিনতে দোকানের সামনে ভিড় করেন অনেকে। পোর্ট সাইদের জনপ্রিয় সিফুড ব্যবসায়ীরা জানান, এর আগে এটি শুধু মৌসুমী খাবার হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বছরের যে কোনো সময়ে হেরিং খেয়ে থাকেন নাগরিকরা। ফেসিকার হেরিং এর স্বাদ একেবারে ব্যতিক্রমী। পরিবারের সবাই মিলে খাওয়াই খাবারই উৎসবের সবচেয়ে বড় আনন্দ। প্রাচীন মিশরীয়রা উপকূল থেকে লবণ মাখা মাছ কুড়িয়ে এনে খেত, মাটির পাত্রে রেখে তা সংরক্ষণ করত।
করত। সেই থেকেই শুরু, এখন শামেল নসিমে এই খাবার ছাড়া যেন উৎসবই অসম্পূর্ণ। শামেল নসিম একটি প্রাচীন মিশরীয় উৎসব যা মিশরের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এই উৎসবটি সাধারণত প্রতি বছর ইস্টার সানডের পরদিন অর্থাৎ সোমবার উদযাপন করা হয়। এটি ধর্মীয় নয় বরং ঋতুভিত্তিক একটি জাতীয় উৎসব যার মূল উদ্দেশ্য হল বসন্তের আগমন উদযাপন করা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার নববর্ষ বরণ করে নিল আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি লিমেরিক। বর্ষবরণে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্টি থেকে আসা শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। গেল ফেব্রুয়ারিতে গঠিত হয় বাংলাদেশ কমিউনিটি লিমেরিকের। নতুন এই কমিউনিটি বাংলা নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। বৈশাখী মেলা ও পিঠা উৎসবের দিনটিতে গান, নাচ, যাত্রাপালা, কবিতা আবৃত্তি সহ ছিল নানা আয়োজন। সাথে দেশীয় পিঠাপুলি সহ দেশীয় পণ্যের স্টলগুলোতে প্রবাসীদের পদচারণায় ছিল কানায় কানায় পরিপূর্ণ। বৈশাখী মেলার আয়োজকরা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন প্রবাসীদের ভিন্ন মাত্রায় আনন্দ দিতে। আগতরা খুশি হওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানান লিমেরিক কাউন্টির মেয়র সহ স্থানীয় কমিউনিটির নেতারা। আজকে আপনারা যারা বিভিন্ন কাউন্টি থেকে এসেছেন এবং আমাদের যারা আগত অতিথিবৃন্দরা এসেছেন, সবাইকে আমি কার্যকরী কমিটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমিউনিটির সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ লিমেরিক কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন থেকে বাস করা প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও নতুন প্রজন্মরাও এমন আয়োজনটি উপভোগ করতে পেরেছিল দারুণ আনন্দিত। আজকের অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। আজকে আমরা পহেলা বৈশাখ অনুষ্ঠানে সবাই অনেক এনজয় করতেছি, অনেক পারফরমেন্স হইতেছে, গান, নাচ সবকিছু। তবে এত বর্ণিল আয়োজনের মধ্য থেকেও ফিলিস্তিনের অসহায় গাজাবাসীদের ভুলেনি প্রবাসী বাংলাদেশিরা। আমরা গাজার উপলক্ষে যে চ্যারিটি ফান্ডে টাকাটা আসবে সেখান থেকে আমরা গাজার জন্য গাজার ফান্ডে আমরা এই টাকাটা জমা দেব। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলে মনোমুগ্ধকর এই আয়োজন। এখানে নতুন প্রজন্মরা আজকে এই বৈশাখের উৎসবটি যেভাবে পালন করলো, তাতে বাংলা সংস্কৃতির উত্তরোত্তর বিকাশ ঘটবে প্রবাসে, এমনটাই আশা এখানে প্রবাসী বাংলাদেশিদের সহ আমাদের এখানের এই নতুন প্রজন্মদের। আয়ারল্যান্ডের লিমেরিক কাউন্টি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি, রিহাই পাননি আশ্রয় শিবিরের বাসিন্দারাও, নিহত 29, থমকে আছে যুদ্ধবিরতির অগ্রগতি, মানবিক সহায়তায় অবরোধ বাড়াতে চায় ইসরায়েল। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবন্ধে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব পুতিনের, বৈঠকে বসতে রাজি জেলেনস্কিও। ট্রাম্পের হুঁশিয়ারির পরই নরম সুর দুই নেতার। এবং ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি, চীনের প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।